বেশি অভিনয় করো না তো বৌমা, সংসারও একটুকু তো কাজ। আমরা বোধহয় করে নিই, দাঁড়িয়ে গ্যাসের ওপর একটু রান্না করবে তাও তোমার অসুবিধে হচ্ছে? তাও যদি বুঝতাম তোমার 8-9 মাস চলছে, সবে মাত্র 5 মাস চলছে, দেখে মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। নাও নাও তাড়াতাড়ি হাত চালাও দেখি। ওদিকে ছোট বৌমা চলে এলো অফিস থেকে। যে সে মেয়ে নয়, কিন্তু মিথিলা ব্যাংকের ম্যানেজার, বুঝলে? তোমার মতো বাড়ি বসে থেকে সারাদিন শুয়ে বসে এমন কুহায় না, কত দায়িত্ব তার। শাশুড়ি রেহানা বেগমের কথাগুলো কিচেনের দেয়ালে ধাক্কা খেয়ে চারপাশে বাতাসে ছড়িয়ে পড়ল। প্রতিটা শব্দের ধার যে কতখানি তা সুমনা গত 2.5 বছর ধরে ভালো করেই জানে। উনুনের উপর কড়াইয়ে তেলটা ফুটে উঠছে। রেহানা বেগম ফিট ঘুরিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়াতে সুমনা আস্তে করে এক হাত দিয়ে নিজের পেটের বাঁ পাশ চেপে ধরল। 5 মাস পুরো হতে চলেছে। ডাক্তার পরিষ্কার বলেছিলেন শরীর দুর্বল, হিমোগ্লোবিন আশঙ্কাজনকভাবে কম, যতটা সম্ভব বিশ্রাম নিতে। কিন্তু এই বাড়িতে বিশ্রামের কথা বলা মানেই যেন মস্ত বড় অপরাধ করে ফেলা। সুমন একটা গভীর শ্বাস নিল। প্রেসার কুকারে সিটি বাজার আগে সে আঁচটা কমিয়ে দেয়। শাশুড়ির বৈষম্য নতুন কিছু নয়। যখনই ছোট বৌমা মিথিলার প্রসঙ্গ আসে তখনই সুমনার ভূমিকা এই সংসারে একেবারে তলানিতে গিয়ে ঠেকে। মিথিলা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার, মাস শেষে ভালো টাকা ঘরে আনে। তার সকালে বেরোনোর তাড়া থাকে, সন্ধ্যায় ফিরে আসার পর 1 কাপ চা এগিয়ে দিতে হয়। আর সুমনা সে গৃহিণী। সকালে সবার আগে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে রান্নাঘরের সব বাসন কোসন ধোয়া পর্যন্ত যার কাজ, তার শ্রমের কোনো হিসেবে সংসারে পাতায় গোনায় লেখা থাকে না। বৌমা, চাটা কি বসিয়েছ? মিথিলা কিন্তু আর 10 মিনিটের মধ্যেই চলে আসবে। বসার ঘর থেকে রেহানা বেগমের গলা আবার ভেসে এলো। হ্যাঁ মা, দুধ বসিয়েছি, আঁচ কমিয়ে রেখেছি। সুমনা গলা ছড়িয়ে জবাব দিল, যদিও তার স্বরটা কিছুটা কাঁপছিল। রান্নাঘরের ছোট জানালা দিয়ে পাশের বাড়ির ছাদটুকু দেখা যায়। সুমনা কড়াইয়ে মশলা ঢেলে দিয়ে খুন্তি নাড়তে লাগলো। তার পেটের ভেতর একটা মৃদু টান অনুভব হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে একটানা দাঁড়িয়ে কাজ করে কোমর থেকে একটা ব্যথা ধীরে ধীরে পায়ের দিকে নেমে যাচ্ছে। কিন্তু এখন হাত গুটিয়ে বসে থাকার উপায় নেই। মিথিলা এলে তার জন্য আলাদা করে স্যান্ডউইচ বা বিকেলের জলখাবার বানাতে হবে, কারণ মিথিলা বাইরের খাবার পছন্দ করে না। আর রেহানা বেগম চান ছোট বৌমা যেন বাড়ি ফিরে এক মুহূর্ত না ভাবে যে তাকে অবহেলা করা হচ্ছে। বাইরে দরজা বেল বেজে উঠল, তার মানে মিথিলা চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ড্রয়িং রুম থেকে রেহানা বেগমের মিহি ও স্নেহভরা কণ্ঠস্বর শোনা গেল। মিথিলা, এলে মা? খুব ক্লান্ত লাগছে বুঝি আজ? জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। সুমনা চা করছে। পায়ের শব্দ শোনা মাত্র সুমনা ট্রের চায়ের কাপ আর জলখাবার সাজাতে শুরু করলো। মিথিলা রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। হাতে দামি হ্যান্ডব্যাগ, পরনে ইস্ত্রি করা শাড়ি, চেহারায় সারাদিনের কাজের একটা স্পষ্ট ছাপ। আপা, চা তৈরি? মিথিলা হালকা হেসে জিজ্ঞেস করলো। হ্যাঁ মিথিলা, এই তো নিয়ে আসছি, তুমি বসো। সুমনা ট্রেটা হাতে তুলে নিতে নিতে বলল, আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে আসছি, বলেই মিথিলা নিজের ঘরের দিকে চলে গেল। সুমনা ট্রেটা নিয়ে ড্রয়িং রুমে টি টেবিলে রাখলো। রেহানা বেগম সোফায় বসে টিভি দেখছিলেন। কাপ দুটো টেবিলে রাখার সময় সুমনার হাতের আঙুল সামান্য কেঁপে উঠল। ট্রের গায়ে কাপের ঠোকা লেগে একটা টুং করে শব্দ হলো। রেহানা বেগম সাথে সাথে টিভির দিকে চোখ রেখেও বলে উঠলেন, সাবধানে করো বৌমা, জিনিসপত্রের দাম আছে। আর শোনো, রাতের রান্নায় মাছের ঝোলটা যেন বেশি ঝাল না হয়। মিথিলার গ্যাস্ট্রিকের সমস্যা আছে জানো তো, ওর শরীর খারাপ হলেও পুরো ব্যাংকের কাজ আটকে যাবে। সুমনা সোজা হয়ে দাঁড়ালো, শাশুড়ির দিকে একবার তাকালো। রেহানা বেগমের চোখে মুখে কোনো হিংসা বা বিদ্বেষ নেই, সেখানে রয়েছে শুধু এক ধরনের স্বাভাবিক অবহেলা, যেন সুমনা কোনো আলাদা অস্তিত্বই নেই। তার অসুস্থতা বা ক্লান্তি বলতে কিচ্ছু থাকতে পারে না। মা, আমি বলছিলাম কি, রাতে মিথিলার জন্য আলাদা কিছু করতে হলে বলুন, আমি ঝোলটা হালকা করেই করছি। তবে আমার শরীরটা একটু ভালো লাগছে না, বাটটা বসিয়ে দিয়ে আমি কি কিছুক্ষণ শুতে যাব? সুমনা খুব সংযত শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। রেহানা বেগম এবার চোখ তুলে তাকালেন। তার চোখে এক মুহূর্তের জন্য বিরক্তি ফুটে উঠল। আবার শুতে যাবে? এই তো কিছুক্ষণ আগে ঘর থেকে বেরোলে, ডাক্তার তো হাঁটাচলা করতে বলেছে। এভাবে সারাদিন শুয়ে থাকলে বাচ্চা জন্মাবে কি করে? আমাদের সময় তো আমরা 9 মাস পর্যন্ত ধান সিদ্ধ করেছি, সংসারের সব কাজ করেছি। এখনকার মেয়েদের একটু কিছু হলেই শুয়ে পড়ার বাহানা। কথাটা শুনে সুমনার বুকটা অভিমানে ভরে এলো, কিন্তু সে কোনো তর্ক করল না। উত্তর দেওয়ার মানে নিজের শক্তির অপচয় করা। সে চুপচাপ আবার রান্নাঘরের দিকে হেঁটে গেল। রান্নাঘরের দরজার কাছে এসে সে নিজের পেটে আরেকবার হাত রাখলো। ভেতরে ছোট্ট প্রাণটা যেন হালকা নড়ে উঠল। সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে উনুনের দিকে নজর দিল। সব কাজ শেষ করতে করতে
রাত 8টা বাজবে। তারপর স্বামী শাহেদ কাজ থেকে ফিরবে। শাহেদ মানুষটা খারাপ নয়, কিন্তু মায়ের সামনে সে সবসময় চুপ থাকে। সুমনার কষ্টটা সে হয়তো একা করে বুঝতে পারে, কিন্তু সবার সামনে শাশুড়ির উপর কথার উপর কথা বলার সাহস তার নেই। সুমনা তরকারির কড়াইয়ে ঢাকনাটা বসিয়ে দিল। নিজের ভেতরে যে কষ্ট আর অপমান জমে উঠেছে সেটা সে আপাতত একপাশে সরিয়ে রাখলো। তবে সে জানে এই নীরবতা চিরকালের জন্য নয়। শরীরের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু প্রতিদিনের এই তুচ্ছ তাচ্ছিল্য আর মানসিক চাপ সহ্য করার একটা সীমা থাকে। সেই সীমার কাছাকাছি সে যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রাত 8:30 নাগাদ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সুমনা তখন উনুনের আঁচ নিভিয়ে কড়াই নামাচ্ছিল। থালা বাসন ধোয়ার পর শরীরটা আর সই ছিল না। কোমরের নিচ থেকে পা দুটো যেন অবশ হয়ে আসছে। শাশুড়ি রেহানা বেগম আগেই নিজের ঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলেন। শাহেদ ভিতরে ঢুকল। সারাদিনের কাঠফাটা রোদ আর জ্যাম ঠেলে এসে তার মুখটা কালচে দেখাচ্ছে। কাঁধের ল্যাপটপের ব্যাগটা সোফায় রেখে সে এক গ্লাস পানির জন্য ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। এত দেরি হলো আজ? গাড়ি পাওনি নাকি? রেহানা বেগম ছেলের হাত থেকে কোটটা নিতে নিতে জিজ্ঞেস করলেন। না মা, রাস্তায় ভিআইপি মুভমেন্ট ছিল, তাই জ্যামে আটকে ছিলাম। শাহেদ হালকা শ্বাস ফেলে বলল। সুমনা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে ড্রয়িং রুমে এলো। শাহেদের দিকে গ্লাসটা বাড়িয়ে দিতে শাহেদ সুমনার ফ্যাকাশে মুখের দিকে তাকালো। চোখের নিচে কালচে ছোপ, কপালে হালকা ঘামের ফোঁটা। শাহেদ কিছু বলতে গিয়েও থেমে গেল। মায়ের উপস্থিতিতে সে সাধারণত খোলামেলা কথা বলতে সংকোচ বোধ করে। শাহেদ পানির গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, তোমার ছোট ছেলের বউ কোথায়? ঘরে ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। ব্যাংকের অডিট চলছে না, মেয়েটা নাওয়া খাওয়া সব নেই। রেহানা বেগম আফসোস সুরে টেনে বললেন। কথাটা সুমনার কানে গেল, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। শুধু গ্লাসটা ফেরত নেওয়ার জন্য দাঁড়িয়ে রইল। শাহেদ একবার সুমনার দিকে তাকালো, তারপর মায়ের দিকে চেয়ে দৃঢ়স্বরে বলল, মা, সুমনার শরীরটাও তো কদিন ধরে ভালো যাচ্ছে না, ডাক্তার একটু সাবধানে থাকতে বলেছেন। রেহানা বেগম মুখের ভঙ্গির সাথে সাথে বদলে গেল। আহা, আমি কি তাকে ভারী কাজ করতে বলছি? নিজের সংসারে রান্নাটুকুই তো করছে। আমরা তো গর্ভবতী হয়েছি শাহেদ। এভাবেই একটু পর পর জিরানোর অভ্যাস করলে শরীর আরও ভারী হয়ে যাবে। শাহেদ আর কথা বাড়ালো না। মায়ের সাথে তর্ক করা তার পক্ষে সম্ভব নয়। ছোটবেলা থেকেই সে মায়ের সিদ্ধান্তকে মেনে নিয়ে অভ্যস্ত। সেই গ্লাসটা সুমনার হাতে ফিরিয়ে দিয়ে চুপচাপ নিজের ঘরের দিকে হেঁটে গেল। সুমনা পানির গ্লাসটা নিয়ে পেছন পেছন ঘরে ঢুকলো। ঘরে ঢুকে শাহেদ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, আজ খুব কষ্ট হচ্ছে সুমনা। সুমনা বিছানায় একপাশে বসে আস্তে করে বলল, কষ্টের কথা বলে তো লাভ নেই। মা ভাববেন আমি বাহানা করছি। মা তো পুরনো আমলের মানুষ, ওনার চিন্তা ভাবনা আলাদা। তুমি একটু মানিয়ে নাও। শাহেদ তোয়ালাটা কাঁধে নিতে নিতে বলল, আর কটা মাসই তো, তারপর সব ঠিক হয়ে যাবে। সুমনা শাহেদের দিকে তাকালো। এই এক কথা সে গত 5 মাস ধরে শুনে আসছে, একটু মানিয়ে নাও। সহানুভূতির এই হালকা প্রলেপ দিয়ে যে প্রতিদিনের অপমান আর ক্লান্তি ঢাকা যায় না, তা শাহেদকে বোঝানো অসম্ভব। রাত 9টায় সবাই খাবারের টেবিলে বসলো। টেবিলের একপাশে মিথিলা এসে বসলো। পরনে সুতির 3 পিস। মুখে সারাদিনের কাজের ক্লান্তি থাকলেও তার চলাফেরায় একটা আত্মবিশ্বাস পরিষ্কার। রেহানা বেগম নিজে দাঁড়িয়ে মিথিলার প্লেটে ভাত আর কষা মাংস বেড়ে দিলেন। আজ ব্যাংকে খুব চাপ ছিল মিথিলা? রেহানা বেগম আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন। মিথিলা পানির গ্লাস হাতে নিয়ে বলল, হ্যাঁ মা, রিজিওয়াল ম্যানেজার এসেছিল। নতুন ব্রাঞ্চ খোলার বিষয়ে কিছু স্ট্র্যাটেজি মিটিং ছিল। আমাকে হয়তো সামনের মাসে ঢাকা মেইন অফিসে ট্রান্সফার করবে প্রমোশনের সাথে। বলিস কি, প্রমোশন? রেহানা বেগমের মুখটা গর্বে উজ্জ্বল হয়ে উঠল। আমি জানতাম তুই পারবি। এই তো যোগ্য মেয়ের পরিচয়। পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়ালে সমাজের কাছে একটা মান সম্মান থাকে। সুমনা চুপচাপ নিজের প্লেটে সামান্য ভাত নিয়ে নাড়াতে চাড়া করছিল। তার পেটের টানটা এখন আবার হালকা হালকা শুরু হয়েছে। রেহানা বেগম মাছের ঝোল বাটিতে ডালতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। সুমনা, তরকারিতে লবণ এত কম কেন? আর ঝোলটাও কেমন পানি পানি লাগছে। ঠিকমতো কষাওনি নাকি? মিথিলা 1 চামচ ঝোল নিয়ে খেয়ে বলল, না মা, ঠিকই আছে। আমার জন্য ঝাল লবণ কম হয় ভালো। ভালো মানে? তুমি সারাদিন খেটে আসবা আর ঘরে এসে মুখে রুচে এমন খাবার পাবে না। বৌমার মন থাকে কোথায় কে জানে। সারাদিন ঘরে বসে থেকেও যদি রান্নাটা ঠিকমতো না হয়, তবে কী দায়িত্ব পালন করছে? রেহানা বেগমের গলায় স্পষ্ট অসন্তোষ। সুমনা প্লেটের দিকে তাকিয়ে রইল। সে বলতে পারত যে আজ মাথা ঘোরার কারণে সে 2বার রান্নাঘরের মেঝেতে পড়েছিল।
কিন্তু সে জানতো এই অজুহাত এখানে খাটবে না। শাহেদ প্লেটে হাত ধুতে ধুতে বলল, মা ছাড়ো তো এখন, খাওয়া শেষ করো। ছাড়বো কেন? সংসারের সবার কাজের একটা দাম আছে শাহেদ। একজন বাইরে খেটে টাকা আনছে, আরেকজন ঘরে থেকে রান্নাটুকু ঠিকমতো করবে না, এটা কেমন কথা? মিথিলা পরিস্থিতি সামাল দিতে বলল, মা আবার মনে হয় আজ শরীর খারাপ, থাক না এসব কথা। খাবার শেষে সুমনা যখন টেবিল পরিষ্কার করছিল, মিথিলা এসে তার পাশে দাঁড়ালো। থালাগুলো গুছিয়ে দিতে দিতে নিচু স্বরে বলল, আপা আপনি ঘরে যান, আমি টেবিলটা মুছে থালাগুলো বেসিনে রেখে দিচ্ছি। সুমন অবাক হয়ে মিথিলার দিকে তাকালো। মিথিলার চোখে কোনো কৃত্রিম সহানুভূতি ছিল না, কেবল একজন নারীর জন্য অন্য নারীর কষ্টের প্রতি একটা সাধারণ অনুধাবন ছিল। না মিথিলা, তুমি সারাদিন কাজ করে এসেছ, আমি পারবো। সুমনা বলল, আমি টেবিলটা মুছে দিতে পারবো আপা, সমস্যা নেই। আপনার মুখ দেখে মনে হচ্ছে প্রেশার কমে গেছে, ঘরে গিয়ে বসুন। মিথিলা প্লেটগুলো হাতে তুলে নিল। সুমনার কথা বাড়ালো না, সে ধীর পায়ে নিজের ঘরের দিকে হেঁটে গেল। ঘরে সে বিছানায় শুতেই সুমনার চোখ দিয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ে বালিশে শুষে গেল। শরীরের ব্যথা সহ্য করা যায়, কিন্তু নিজের অস্তিত্বের এই প্রতিনিয়ত অবমূল্যায়ন সহ্য করা কঠিন। শাহেদ তখন পাশে বসে মোবাইলে হাত বোলাচ্ছিল। সুমনার চোখের জল দেখে সে মোবাইলটা পাশে রাখলো। আবার কাঁদছো কেন সুমনা? মা তো সবসময় খারাপ উদ্দেশ্য বলেন না, একটু চড়া গলায় কথা বলেন। এই তো। সুমনা চোখের জল না মুছে সোজা শাহেদের দিকে তাকালো। তোমার মা খারাপ কি ভালো সে বিচারে আমি যাচ্ছি না শাহেদ। প্রশ্নটা হলো, এই সংসারে আমার স্থানটা কোথায়? আমি কি শুধু একজন বেতন ছাড়া কাজের লোক, যে অসুস্থ হলেও তার শরীর খারাপ হওয়াটাকে অপরাধ হিসেবে দেখা হবে? শাহেদ কিছুটা বিব্রত হয়ে বলল, এভাবে বলছো কেন? তুমি এ বাড়ির বড় বউ, সম্মান ছাড়া বড় বউয়ের পদবি নিয়ে আমি কি করব? সুমনা উঠে বসলো। কাল আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, হিমোগ্লোবিনের রিপোর্ট দেখানোর কথা। আমি একা যাব? আমি তো অফিস থেকে এসে নিয়ে যেতে পারি। শাহেদ বলল, না দরকার নেই, তুমি অফিসে ব্যস্ত থাকবে, আবার দেরি হলে বাড়িতে কথা শুনতে হবে, আমি একাই যেতে পারবো। সুমনার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যা শাহেদ আগে কখনো শোনেনি। ঘরের বাতিটা নিভিয়ে দেওয়ার পর সুমনা অন্ধকারের দিকে তাকিয়ে রইল। পেটটা শক্ত হয়ে আসছে, ভেতরে নতুন জীবনের মৃদু অনুভূতি। সুমনা মনে মনে প্রতিজ্ঞা করল, যে অবহেলা তুচ্ছতার ছেলের মধ্যে সে আজ বেঁচে আছে, তার সন্তানকে সে অপমানজনক পরিবেশের ছায়ায় বড় হতে দেবে না। নিজের অধিকারের লড়াইটা তাকে নিজেই লড়তে হবে। শাহেদ বা অন্য কারোর উপর ভরসা করে আর লাভ নেই।